ববি হাজেজ, আমি একটু আপনার কাছে আসতে চাই। আপনারা জাতীয় পার্টি এবং 14 দল নিষিদ্ধের জন্য মামলা করেছেন। এখন আলোচনা হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কিনা। জাতীয় পার্টি নিষিদ্ধের পরে 14 দল নিষিদ্ধের দাবিটাও সামনে আসতে পারে, এবং অনেকে বলছে যে এখানে আসলে বিশেষ কোনো দল তাদের স্বার্থে চায় জাতীয় পার্টি এবং 14 দল নিষিদ্ধ হয়ে যাক। বিষয়টা খুব স্পর্শকাতর, কারণ আমরা জানি যে জাতীয় পার্টির যে ভূমিকা ছিল সেই জায়গা থেকে, বা 14 দলের যে ভূমিকা ছিল সেই জায়গা থেকে দাবিটিও উত্থাপিত হবে, এটাই স্বাভাবিক। যেমন আপনি মামলা করেছেন, মামলা করবেন, সেটাই স্বাভাবিক। আবার পাশাপাশি সেই আলোচনাটাও আছে যে নেগোসিয়েশনের জন্য এটা পাওয়ার বাড়াবে কোনো দলের, বিশেষ দলের, এবং রাজনীতি নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হবে, অনেকগুলো দল থাকবে না। আমি একটু আপনার অবস্থান আরেকটু ক্লিয়ার যদি আপনি করতেন যে আসলে কি হওয়া উচিত, আপনি কিভাবে দেখছেন। দুটো দুটো অ্যাঙ্গেল থেকে কথাটা বলি। একটা হলো আমাদের রাজনৈতিক বিশ্বাসের জায়গা থেকে আমরা আইনের শাসনে বিশ্বাসী, কোনো ধরনের কেওয়াসে বিশ্বাসী না। যার জন্য কিন্তু সেই গত সেপ্টেম্বর মাসে এগুলো নিয়ে অন্য কেউ আওয়াজ তোলার আগে আমরা কোর্টে শরণাপন্ন হয়েছি। তখন অলরেডি সেপ্টেম্বর অক্টোবর যখন আইসিটি খুললো আর কি, তখনই আমরা গেছি। সো হয়তো অক্টোবরও হতে পারে, আমি সময়টা একটু ভুল বলতে পারি, বাট আইসিটি যখনই ওপেন করলো তখনই আমরা এটা দায়ের করি। সো আমরা কোর্টে শরণাপন্ন হয়েছে যেন আইনের বিচার আইনি প্রক্রিয়াই হয়, মানে রাস্তা দখল করে এটা চাওয়া, এই জিনিসগুলোতে আমরা স্পেশালি যখন আমরা একটা এমন একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি যেটা আমাদের মতোই গণতান্ত্রিক ইডিওলজিতে বিশ্বাসী, এবং আমরাই সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেহেতু দাঁড়া করিয়েছি, সো তাহলে আমরা বিশ্বাস করেছি যে আইনি প্রক্রিয়াটা সঠিকভাবে ফলো করা যেতে পারে বা হবে, সেই আশ্বাস নিয়ে আমরা আইনি প্রক্রিয়া ফলো করছি। এখন আপনি যদি ডেমোক্রেটিক ইডিওলজিতে যান, সেখানে আবার একটা জিনিস আসে যে আমরা আমাদের নির্বাচনী ট্যাকটিক্স যে কোনো কিছু হতে পারে, আমরা রেগে অনেক কিছু বলতে পারি বা অনেক কিছু করতে পারি, কিন্তু আইনের প্রক্রিয়া দিয়ে যদি যাই এবং আইনটা যদি আমাদের কনস্টিটিউশন, যেটা লিবারেল ডেমোক্রেটিক কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের ভিত্তিতে যদি ফলো করা হয়, তাহলে কারোর সাথে অন্যায় হবে না, মানে কারোর পজিটিভ বা নেগেটিভ রাইটস খর্ব হবে না। তো এই খর্বর জায়গা থেকে যদি বলি, যদি আমি মামলা করেছি সেটা আইনের পর্যায়ে দেখা হবে, তবে ওই রাইটস খর্বর জায়গা থেকে যদি আমি দেখি যে একটা রাজনৈতিক দলকে যদি দলগত ভাবে, মানে দলের ইডিওলজি, দলের বিশ্বাস, এই জায়গা থেকে তারা যদি অন্যায় না করে থাকে, তাহলে সেই দলকে নিষিদ্ধ করার দাবি জানানোটাও আরেকটু চিন্তা করে জানানো। যদি আমি নিজে জানিয়েছি, বাট আমি আইনি প্রক্রিয়া জানিয়েছি, অন্য কোনো ভাবে জানাইনি, আর একটু চিন্তা করে জানানো। যেমন মনে করেন আপনি জাতীয় পার্টি ধরেন, এবং আপনি নিজে একটা পরিচিতি দিলেন, আজকে থেকে 15 বছর আগে, 15 years ago আমি জাতীয় পার্টির সঙ্গে জড়িত ছিলাম। তো যখন জড়িত ছিলাম, যে অল্প সময় 2-3 বছর জড়িত ছিলাম, সেই সময় দেখেছি যে এই দলগুলোতে যেটা হয় যে উপরের অল্প সংখ্যক কিছু নেতৃবৃন্দ থাকেন যারা সরকারি ক্ষমতার আশেপাশে থেকে অনেক কিছু অর্জন করতে চেষ্টা করেন, পার্সোনাল অর্জন, রাজনৈতিক অর্জন না, কিন্তু অর্জন করতে চেষ্টা করেন, এবং বাকি যারা কোনো না কোনো বিশ্বাসে এই দলগুলোর সাথে থাকেন, তারা অলমোস্ট সবাই একদম নেগলেক্টেড থাকেন, কিন্তু তারা তাদের বিশ্বাসের জায়গা থেকে দলের সাথে থাকেন। তো এই জায়গায় তাদের গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু আপনি যদি প্রমাণ করতে পারেন, এবং আমি মামলা করছি, মামলায় যদি প্রমাণিত হয় যে জাতীয় পার্টি আসলে লোকাল লেভেলে অর্গানাইজেশনাল স্ট্রাকচার ভিত্তিক এবং ইডিওলজিক্যালি বা তাদের বিশ্বাস ভিত্তিক দেশ বিরোধী কোনো কাজ করেছে বা এটার সাথে জড়িত ছিল, তাহলে নিশ্চয়ই তাদের নিষিদ্ধ হওয়া উচিত, যেটা আমি বিশ্বাস করি আওয়ামী লীগ ছিল, এবং তাদের নিষিদ্ধ হওয়া উচিত, যার জন্য আমি সাধুবাদও জানালাম অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু জাতীয় পার্টির 14 দলের দিকে আমি যখন একজন রাজনীতিবিদ হিসাবে বা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তাকাই, তখন আমি দেখি যে এই দলগুলো আসলে এই জিনিসগুলোর সাথে জড়িত ছিল না, কিছু নেতৃবৃন্দ ছিল। এবং এই কারণে আমরা 18, 14, 24-এর নির্বাচনের পরও কিন্তু দেখেছি এই দলগুলোর ভেতর থেকে, স্পেশালি জাতীয় পার্টির কথা বলছি, এই দলগুলোর ভেতর থেকে অনেক নেতা কর্মীরা আওয়াজ তুলতে চেষ্টা করেছে যে তাদের নেতারা, তারা সরকারের সাথে আতাত করে পার্টির সাথেও বেইমানি করেছে। এই ধরনের অনেক আলোচনা উঠে এসেছিল। তো যেই দলগুলো থেকে এরকম উঠে এসেছে, সেই দলগুলোকে ঢালাওভাবে নিষিদ্ধ করা, এইটা এগেন তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয় বলে আমি না, মনে করি। তারপরও আমি এখানে একটু বলি, দলের নেতাকর্মীরা অভিযোগ তুললেও শেষ পর্যন্ত দল ছেড়ে কিন্তু যায়নি, দল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তেমনটা বলা যায় না, পরিবারের কয়েকজন মানুষের মধ্যেই ছিল। এবং তারা যে ক্ষতিটা করার সে ক্ষতিটা করেছে। আপনি তো একসময় ইনভলভ ছিলেন, ভেতরের খবর আপনি জানবেন যে ভারতের, আমরা শুনে রাখি যে শুনে থাকি যে যেরকম প্রভাব আছে, এবং দেখেছিও আমরা নির্বাচনের আগে কিভাবে ভারতের একজন মন্ত্রী আসলেন, জেনারেলের সাথে সাথে বৈঠক করলেন এবং নির্বাচনে তিনি গেলেন। তো সেই জায়গা থেকে এখন আবার এই জাতীয় পার্টি বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত, তাহলে কি আবার তারা ভারতের এই খেলার অংশ হয়ে যাচ্ছে কিনা সেখানে? জাতীয় পার্টি
আমি আপনাকে বাস্তবিকভাবে বলি, জাতীয় পার্টির সাথে আমার সম্পর্কচ্যুত হয় কিন্তু 2013-14 নির্বাচনের ভিত্তিতে। 2013-14 নির্বাচনে শেখ হাসিনা যেভাবে নির্বাচন করতে চাচ্ছিল তার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম বলে আমাকে গুম করা হয়েছিল। তারপর যখন আমি ফিরে আসতে, মানে আমাকে ফিরে আসতে এলাও করে বা ফিরে আসতে সক্ষম হই, তারপর কিন্তু জাতীয় পার্টির সাথে আমার সম্পর্ক বিচ্যুতি ঘটে। সো সেই জায়গা থেকে আমি জানি জাতীয় পার্টির কি অবস্থান, এবং সেই জায়গা থেকে আমি বলছি যে জাতীয় পার্টির যারা, এগেন আমি আবার পরিষ্কার করি, 2014, 2018, 2024 এই নির্বাচনগুলোতে যারা জাতীয় পার্টি থেকে আপনার পার্লামেন্টে গেছেন, যারা ভোট চুরির সাথে ডিরেক্টলি জড়িত ছিলেন, আপনার ভিতরে ইন্টেন্ট কি, এটার ভিত্তিতে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায়, স্পেশালি আমরা যে কমন ল ফলো করি, এই কমন ল ব্যবস্থায় আপনাকে পানিশ করা যেতে পারে না, কিন্তু আপনার অ্যাকশনস কি তাতে পানিশ করা যেতে পারে। 14, 18, 24-এ তাদের পরিষ্কার ভোট ডাকাতির অ্যাকশনের সাথে তারা জড়িত ছিল। সেটা আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন জিএম কাদের সাহেব, বা যতজন আজকের জাতীয় পার্টির মহাসচিব বলেন, এর আগের মহাসচিব বলেন, 30 জন, 20 জন, 25 জন করে এমপি তাদের যারা হয়েছে, তারা ভোট রিগিং এর সাথে জড়িত ছিল। তাহলে তাদেরকে সেই অন্যায়ের বিচারের আওতায় নিয়ে আসেন। বাকি তারা অর্থনৈতিক যে লুটতরাজের সাথেও জড়িত ছিল, সেই অন্যায়ের বিচারের আওতায় নিয়ে আসেন। তার মানে আপনি নিষিদ্ধ করা হোক সেটা আপনি চান না, কিন্তু যার যেটা অন্যায় সেই অন্যায়ের বিচার আপনি চাইছেন। ওকে, আমরা তাহলে সেই জায়গায় যদি আবার চিন্তা করি জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ ফিরতে চাইছে, সেই ষড়যন্ত্রটাকে কিভাবে মোকাবেলা করবেন? জি, সেই ষড়যন্ত্র, দেখেন জাতীয় পার্টি, আমি আপনাকে রাজনৈতিক বাস্তবতা বলি, জাতীয় পার্টির ভোট নাই। মানে জাতীয় পার্টির নেতাদের বাসায় যারা কর্মচারী আছে তারাও জাতীয় পার্টিকে ভোট দিবেন। এটা আমি আপনাকে মানে পার্সোনাল নলেজ থেকে বলছি। আপনি বললেন না যে আমি জাতীয় পার্টির সাথে ছিলাম, আমি আপনাকে পার্সোনাল নলেজ থেকে বলছি। তাই নেতাদের বাসায় যারা কর্মচারী আছে তারা ওই নেতাদের ভোট দিবেন। তো জাতীয় পার্টির কোনো ভোট নাই। জাতীয় পার্টি নিয়ে আজকেও কথা হচ্ছে, কারণ ফার্স্ট এন্ড ফরমোস্ট তাদের যে নেতারা আপনার দোষর ছিল ফ্যাসিবাদে, তাদেরকে বিচারের আওতায় আনা হয় না, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হলো যে আমরা বারবার কথা বলছি বলে জনমনে বা এই মিডিয়াতে একটি জাতীয় পার্টি বেঁচে আছে, তাছাড়া তাদের কোনো ভোটও নাই, কিচ্ছু নাই। এখন আপনি বলেন যে আমিও বিশ্বাস করি যে জাতীয় পার্টি বিদেশি একটা শক্তির একটা অঙ্গ হয়ে কাজ করতে চেষ্টা করেছে বহু বছর ধরে, একবার দুইবার না, বহু বছর ধরে কাজ করতে চেষ্টা করেছে। যেখানে একটা পার্টির চেয়ারম্যান বিদেশ থেকে ঘুরে এসে যখন দেশে এসে বলে যে বিদেশে যেখান থেকে ঘুরে এসে তাদের অনুমতি ছাড়া উনি দেশের জনগণকে কথা বলতে পারবেন না, তাহলে সে কার জন্য কাজ করে এটা তো পরিষ্কার। তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসেন, এই বক্তব্যের জন্য আনা যেতে পারে হয়তো, বাট যাই সেটা বাদ দিলাম আমি। বাট আমি বলছি যে জাতীয় পার্টি যদি, জাতীয় পার্টির মাধ্যমে যদি আওয়ামী লীগ আসতেও চায়, ভাই মার্কা কে চেনে? মানে জাতীয় পার্টির মার্কায় আওয়ামী লীগ এসছে, আওয়ামী লীগের কোনো বড় নেতা বা কোনো পরিচিত মুখ এইবার নির্বাচনে আসতে পারবেন এটা আমি বিশ্বাস করি না, কারণ ওই এলাকার জনগণ তাকে আসতে দিবে না। আমরা কেউ থামাবো না ভাই, ওই এলাকার জনগণ তাকে থামিয়ে দেবে। আর সেখানে যদি জাতীয় পার্টি চেষ্টা করে, যে মরে গেছে জাতীয় পার্টি আরো, মানে এটা কি আপনি বলছেন যে জনগণেরই মোকাবেলা করতে হবে, রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে? জি, এক্স্যাক্টলি।